আমেরিকা ও ইহুদিবাদীদেরকে মধ্যপ্রাচ্যের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। ইসরায়েল আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে এরদোগান। মধ্যপ্রাচ্য কত সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র, জানাবো বিস্তারিত। সর্বশেষ থাকছে সার্বত্রিক যুদ্ধের কিনারায় মধ্যপ্রাচ্য। আমেরিকা ও ইহুদিবাদদের মধ্যপ্রাচ্যের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। পাঁচটুটে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী যখন লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপকভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস কাকজির বিরুদ্ধে সফরে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতাবা আমেনি। গত মাসে লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি এক এক্সে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কাকজির লেবানন সফর ছিল একটি সাহসী ও শক্তিশালী পদক্ষেপ। এ সফর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে। পাঁচটুডের রিপোর্ট অনুযায়ী মেজবা আমিন আবারও বলেছেন, ইরান এখনও পর্যন্ত বহুবার প্রমাণ করেছে দেশটির কঠিন সময় লেবাননের পাশে থাকবে। আমিন বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো আমেরিকা অবৈধ অস্তিত্ব ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার অনুমতি দেবে না। লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আরও বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের ভবিষ্যৎ প্রতিরোধ অক্ষের নেতৃত্বে এই অঞ্চলে দেশগুলো নির্ধারণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস কাকজি 4 অক্টোবর শুক্রবার লেবানন সফর করেছেন। তিনি এ সময় বৈরুতে অবতরণ করেছেন যখন ইহুদিবাদী ইসরায়েল বৈরুত বিমানবন্দরে যে কোনো সময় ইরানি বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছিল। গাজায় আগ্রাসন শুরু করার 1 বছর হয়ে গেছে, তা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী এখনও পর্যন্ত ওই উপত্যকা থেকে বিজয়ের বেশি বেরিয়ে আসতে পারেনি। এমন একটি অবস্থা ইহুদিবাদীরা লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন আবাসিক এলাকার উপর ভয়াবহ বিমান হামলা শুরু করেছে। তারা বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের একটি আবাসিক এলাকায় ভয়ঙ্কর বোমা হামলা চালিয়েছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। অবশ্য সায়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাত এবং লেবাননের আবাসিক এলাকাগুলোর উপর ইসরায়েলের পার্শ্ববিক হামলা অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের যোদ্ধারা দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছেন। ইসরায়েল আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে এরদোগান। ইসরায়েল দখলদারিত্ব আগ্রাসনের নীতিকে অবৈধতা দেওয়ার জন্য নতুন করে অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার ইস্তম্বুলের হ্যালিক সাম্প্রেসে সেন্ট্রালে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড লেভেলের পার্টির এক সভায় তিনি এসব কথা বলেছেন। এরদোগান বলেছেন, হামাস ও হিজবুল্লাহ আগ্রাসনের কথা ইসরায়েল বলছে যে অজুহাত মাত্র। ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে। এরদোগান আর উল্লেখ করেছেন যে তুরস্ক ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা বজায় রাখবে। তুরস্ক একমাত্র দেশ যারা ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করেছি। জাতিসংঘ আমাদের কণ্ঠস্বর কখনো পিছু পা হবে না। তুরস্ক সবসময় নিপীড়কদের বিরুদ্ধে লড়ে যাবে। তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেছেন, তারা নিজেদের স্বাধীনতা রক্ষার দাবি করে, কিন্তু ফিলিস্তিন শিশুদের অধিকার রক্ষাকারী বিক্ষোভকারীদের সমর্থনে তারা ব্যর্থ। এরদোগান বলেছেন, এমনকি ফিলিস্তিনের পতাকাও তারা সহ্য করতে পারে না। যখন সন্ত্রাসী গোষ্ঠীর কথা আসে তখন তারা প্রতিবাদ করতে প্রস্তুত, কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে কঠোর ফ্যাসিবাদে রক্ষা করতে চলেছে। তিনি ইসরায়েল সরকারের বিরুদ্ধে বিবেক অনুযায়ী কাজ করার আহ্বান জানান। মধ্যপ্রাচ্য কত সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র? গেল 1 বছর ধরে মধ্যপ্রাচ্য উত্তেজনার তুঙ্গে। পরিস্থিতি আগে থেকেই আঁচ করতে পেরে ধাপে ধাপে সেনা মোতায়েন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এই অঞ্চলে অনেক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সহ বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন। মৃতদের উপর যে কোনো হামলা ঠেকাইতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়ে রেখেছে বলে মনে করছে বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে, মধ্যপ্রাচ্যের 10টি দেশে সেনা 40,000-এর বেশি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেখানে ইসরায়েল হামলা চালালে তাতেও অংশ নিতে দেখা যেতে পারে মার্কিন সেনাদের। সিরিয়ায় প্রায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইসলামিক টেস্টের বিরুদ্ধে সশস্ত্র বিরোধী অভিযান পরিচালনার জন্য তারা সেখানে রয়েছে। তাদের মধ্যে আবার প্রায় 100 সেনা ফ্রি সিরিয়ান মার্কিনের সহায়তা করেছে। ইরাকে ঠিক কতজন সেনা রয়েছে তা প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে 2021 সালে মোট সেনার সংখ্যা 2,500-এ নামিয়ে আনা হয় বলে জানানো হয়। ইসরায়েলে মার্কিন সেনার সংখ্যা স্পষ্ট নয়, তবে দেশটিতে অত্যন্ত একটি ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। অত্যন্ত গোপনীয় এই ঘাঁটির আংশিক নাম সাইট 512 ধারণা করা হয়। সেখানে একটি রাডার নজরদারির ব্যবস্থা রয়েছে। ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানে 2023 সালের জুন পর্যন্ত প্রায় 2,900 মার্কিন সেনা রয়েছে বলে জানানো হয়। জর্ডানের বিমান ঘাঁটি থেকে সিরিয়া ও ইরাকে গোয়েন্দা মিশন চালায় যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবথেকে বড় ঘাঁটি রয়েছে কাতারে। দেশটির রাজধানী দোহায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের আল উদিদ বিমান ঘাঁটিতে প্রায় 8,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডার আঞ্চলিক সদর দপ্তরও কাতারেই অবস্থিত। ওই ঘাঁটি কাতারের বিমান বাহিনীও ব্যবহার করে। এছাড়া যুক্তরাজ্য ও সামরিক উপস্থিতি রয়েছে ওই ঘাঁটিতে। 2022 সাল পর্যন্ত বাহরাইনে 9,000-এর বেশি মার্কিন সেনার সদর দপ্তর উপস্থিত ছিল। বাহরাইনে থাকা মার্কিন নৌঘাঁটির সেন্ট্রাল কমান্ডার সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। সেখানেই মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর। উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র বিমানবন্দর যেখানে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ও উভচর জাহাজ অবস্থান করতে পারে। 1991 সালে কুয়েত হাজার হাজার সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। দেশটি থেকে ইরাকি সেনাবাহিনীকে হটাতে বহুদেশীয় জোটের অংশ হিসেবে সেখানে মার্কিন সেনা প্রেরণ করা হয়। 2021 সালে কুয়েতে 13,500 মার্কিন সেনা ছিল। সৌদি আরবের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তার জন্য 2022 সালের ডিসেম্বরে দেশটিতে 2,700-এরও বেশি সেনা মোতায়েন করা হয়। হোয়াইট হাউস জানাচ্ছে, এই সেনারা এয়ার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল করে। এছাড়া সামরিক এয়ারক্রাফট অপারেশনেও সহায়তা করে থাকে তারা। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সংযুক্ত আরব আমিরাত এই দেশে যুক্তরাষ্ট্রের প্রায় 3,500 সেনা মোতায়েন রেখেছে। তাদের অধিকাংশই আল দাফরা বিমান ঘাঁটিতে অবস্থান করছে। এদিকে আঞ্চলিক এয়ার ও মিসাইল ডিফেন্স ট্রেনিং হাব হিসেবে যৌথভাবে ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাইরে সবথেকে বেশি জাহাজ ও আমিরাতের বিমানবন্দরেই রয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে সবথেকে বেশি জাহাজও আমিরাতের বন্দরেই রয়েছে। ওমানে কয়েক মার্কিন সেনা রয়েছে। মূলত এসব সেনা মার্কিন বাহিনীর সদস্য। গত বছর ওমানের কাছে অতিরিক্ত ডেন্টার ও ফাইট জেট পায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রাণী ও ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়া এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। এছাড়া ন্যাটোর সদস্য তুরস্কে 1,000-এর বেশি মার্কিন সেনা রয়েছে। তারা মূলত আদানা শহরের কাছে একটি বিমান ঘাঁটি এবং ইজিমিরের কাছে একটি বিমান স্টেশন মোতায়েন রয়েছে। এদিকে সর্বাত্মক যুদ্ধের কিনারায় মধ্যপ্রাচ্য। সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বৈশ্বিক অনেক বিপদের মুখে পড়েছে বিশ্ব। এবার একটি সব থেকে ভয়াবহ। গত 7 দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ খুন হয়েছেন। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। তেহরানের পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে। শিল্পোন্নত দেশগুলোর জোট G7-এর পক্ষ থেকে এসব পদক্ষেপ ও ধৈর্য ধরতে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়ার সব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লেবাননের বিরুদ্ধে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলে বোমা হামলা চালায়। এখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনেক আবাসিক ভবন ধসে পড়েছে। মাটিতে বড় গর্জন সৃষ্টি হয়। আকাশে ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলায় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের 1 সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর সামনে আসে। হাসান নাসরুল্লাহ ইসরায়েলের হাতে খুন হতে পারেন এমন সংখ্যায় বহু বছর ধরে জনকক্ষে আসেনি। তাই তাকে নিশানা করে হত্যার এই ঘটনাকে প্রাইস টার্গেট বলা হচ্ছে। নাসরুল্লাহকে হত্যার পরও হিজবুল্লাহকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাতে থাকে ইসরায়েল। 1 সপ্তাহ জুড়ে চলতে থাকা হামলায় 500 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তারও 1 সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটি লক্ষ্য করে পরপর সংখ্যক ওয়াকি টকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে 32 জন নিহত এবং 3 জনেরও বেশি মানুষ আহত হয়েছিল। নাসরুল্লাহর মৃত্যু এই অঞ্চল উত্তেজনা প্রশমনের সমস্ত আশা ও বিভ্রান্তনা চিহ্নিত করে দেয়, যা হামলার কয়েক ঘন্টার আগেও সম্ভব বলে মনে করেছিল। নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে 21 দিনের যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছিল। তাতে হামলার পর কূটনীতিকভাবে এই সমস্যার সমাধানের যতটুকু আশা ভরসা ছিল তাও শেষ হয়ে যায়।